Hello friends, welcome to my channel Mathematization. তো আজকে আমরা আলো চ্যাপ্টারের গোলীয় দর্পণ অংশের পার্ট 2 এর ভিডিওটা করব। পার্ট 1 এর ভিডিও আগে করানো আছে, যেটা এই চ্যানেলের প্লেলিস্টে আলো চ্যাপ্টারের প্লেলিস্টে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনেও সে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা পার্ট 1 ভিডিওটা আগে দেখে নেবে, তারপর পার্ট 2টা দেখবে। তো আজকে পার্ট 2 ভিডিও চলো শুরু করা যাক। তো আজকে প্রথমেই আলোর একটি খুব সুন্দর নিয়ম সম্পর্কে আমরা জানবো, যেটি সবসময় আলো ফলো করে, সে প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক না কেন। নিয়মটি হচ্ছে আলো রশ্মির প্রত্যাগমন নিয়ম। প্রত্যাগমন শব্দটির অর্থ হচ্ছে এই যে এখানে, আচ্ছা আমি একটু পেন নিই, এখানে কি দেখো প্রত্যাগমন, এই শব্দটির অর্থ হচ্ছে ফিরে আসা। কি হচ্ছে? ফিরে আসা, অর্থাৎ আলোক রশ্মির ফিরে আসার নিয়ম। মানে কি ফিরে আসার নিয়ম? মানে হচ্ছে কোন একটি দর্পণে, সে সমতল হোক বা অবতল হোক বা উত্তল হোক, কোনো ধরনেরই দর্পণ হোক না কেন, এখানে আলোকরশ্মি প্রতিফলনের পর যে রাস্তা দিয়ে যাবে, ফিরে আসার সময়ও কিন্তু সেই রাস্তা দিয়েই ফিরে আসবে। এটা আলোকরশ্মির ধর্ম। অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন এখানে যখন আলোক উৎস ছিল, এই রাস্তা দিয়ে ফিরে গেছে। এবার যখন আলোক উৎসটাকে যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে ফিরে আসার সময় এই রাস্তা অবলম্বন করেই ফিরে আসবে প্রতিফলন হওয়ার পর। একই জিনিস ঘটবে অবতল দর্পণের ক্ষেত্রেও তাই। যে রাস্তা দিয়ে যাবে আলোকরশ্মির সেই আলোক উৎসটাকে যদি স্থান পরিবর্তন করা হয়, তাহলে সে একই রাস্তা অবলম্বন করে আবার সেই একই রাস্তা অবলম্বন করে ফিরে আসবে। এই উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই হবে। যে রাস্তা অবলম্বন করে এখানে আলোক উৎস ছিল, যে রাস্তা অবলম্বন করে প্রতিফলিত হয়ে গেছে, সেই রাস্তায় এই আলোক উৎসটাকে সেই প্রতিফলনের রাস্তায় কোনো একটা জায়গায় যদি নিয়ে আসা হয় এবং উল্টো দিকে যদি চালনা করা হয়, তাহলে পুরোপুরি সেই এক্সাক্ট সেই পাথটাই আলোকরশ্মি ফলো করে। এটা হচ্ছে প্রত্যাগমন ধর্ম। অর্থাৎ আলোকরশ্মি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাতেই ফিরে আসে। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র প্রতিফলনের জন্য হয় তা নয়, এটা প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে। প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ের ক্ষেত্রেই নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে কি বললাম? আরেকবার মনে করিয়ে দিই, আলোক রশ্মির প্রত্যাগমন নিয়ম হচ্ছে আলোক রশ্মি ফিরে আসার ধর্ম, যেটা আলোক রশ্মিকে তুমি যে রাস্তায় পাঠাবে, সেটা প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক, যদি উল্টো রাস্তা থেকে উল্টো দিক থেকে আলোক রশ্মিটাকে ফিরে আনার চেষ্টা করো, তাহলে আলোক রশ্মি পুরোপুরি এক্স্যাক্টলি সেই রাস্তাটাই ফলো করবে। ঠিক আছে? অর্থাৎ কোনো রকম কিছুটা এই রাস্তায় এলো, বাকিটা অন্য রাস্তায় আসবে, অন্যদিকে চলে যাবে, এটা সম্ভব নয়। আলোক রশ্মি পুরোপুরি এক্স্যাক্টলি সেই রাস্তাটাই ফলো করবে। ঠিক আছে? এটা হচ্ছে আলোক রশ্মির প্রত্যাগমন ধর্ম। ওকে, চলো নেক্সট স্লাইড যাওয়া যায়। এবার আমরা পড়বো অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। অপসারী রশ্মিগুচ্ছ, আচ্ছা অপসারী রশ্মিগুচ্ছ মানে কি? অপসারী মানে যারা হচ্ছে, অপসারী কথার অর্থ হচ্ছে যারা পরস্পর থেকে দূরে সরে যেতে, দূরে সরে যেতে এমন। অপসারী কথার অর্থ হচ্ছে দূরে সরে যাচ্ছে এমন। এই ধরনের কোনো রশ্মিগুচ্ছকে যদি অবতল দর্পণের ফোকাসে রাখা হয়, অর্থাৎ অবতল দর্পণের ফোকাস থেকে আসছে এই রকম অভিসারী। অবতল দর্পণ ফোকাস কোনটা? এটা হচ্ছে অবতল দর্পণ ফোকাস। এখান থেকে মনে করো, এখান থেকে অভিসারী রশ্মি দুটো আমি নিলাম, এই একটা অভিসারী রশ্মি, এই একটা রশ্মি, আর এই একটা রশ্মি, এরা দুটো রশ্মি। এখন অভিসারী কেন বলা হচ্ছে এরা? যেহেতু দেখো এরা এক জায়গায় ছিল, কিন্তু তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কিন্তু অবতল দর্পণ তাদের সামনে এসে কি করলো, ওদের সেই রাস্তাটা ঘুরিয়ে দেবে। কিরকম করবে, কি কোন দিকে যাবে সেটা বোঝার জন্য একটু আগে আমরা যে অবতল দর্পণের যে নিয়ম পড়েছিলাম, সেটা একটু মনে করো। অবতল দর্পণের ফোকাসের নিয়ম কি পড়েছিল? অবতল দর্পণ, এটা অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কি ছিল, যদি প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ, কি বলেছিলাম? প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর কি করবে? ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। ফোকাস বিন্দু দিয়ে যাবে, প্রতিফলিত রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে আলোক রশ্মির প্রত্যাগমন ধর্ম কি বলছে, যে তাহলে যদি দেখো এই একই রাস্তা দিয়ে পাঠাচ্ছি আমি, এই ফোকাস বিন্দু থেকে এই রাস্তা দিয়েই পাঠাচ্ছি, এই রাস্তা দিয়ে যদি পাঠানো হয়, তাহলে কি হবে? এই আলোক রশ্মি প্রতিফলনের পরও এই রাস্তা দিয়ে চলে যাবে।
তাহলে এখানেও দেখো যে বিন্দুটা এই আলোক রশ্মির এই রাস্তা দিয়ে যখন এসেছে, প্রতিফলনের পর কি হবে, সেই একই রাস্তা ধরে পেয়ে যাবে। এই আলোক রশ্মিটাও তাই প্রতিফলনের পর সেই একই রাস্তা ধরে পেয়ে যাবে, অর্থাৎ একই রাস্তার কি না, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই রশ্মি দুটো নিজেরাও সমান্তরাল হয়ে যাবে, নিজেরাও সমান্তরাল রশ্মিতে পরিণত হবে। তাহলে কি হলো, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে করছে অবতল দর্পণ অভিসারী রশ্মি, সরি অভিসারী না, অপসারী রশ্মি, অপসারী রশ্মিকে কি করছে, অপসারী রশ্মি, এই অপসারী রশ্মিকে কি করছে না, সমান্তরাল রশ্মিতে পরিণত করছে। মনে থাকবে, সমান্তরাল রশ্মিতে পরিণত করছে। আচ্ছা, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে নিয়ম। আচ্ছা চলো নেক্সট স্লাইড কি আছে দেখা যায়। আশা করি এই স্লাইডে সবকিছু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি সেটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো বা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবো। আচ্ছা চলো, পরবর্তী হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। তো জানলাম অপসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ মানে তাহলে অপসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে যদি অবতল দর্পণ হয়, তাহলে স্বাভাবিকভাবেই অভিসারী রশ্মির ক্ষেত্রে কি হওয়ার কথা, অভিসারী রশ্মির ক্ষেত্রে উত্তল দর্পণ হওয়ার কথা, এবং তার কোনো রকম ব্যতিক্রম না হয় সেটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেই হয়। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটাই বুঝেছো, সঠিক বুঝেছো, এটাও কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেই হয়। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো কি দেবে, এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি পড়েছিলাম একটু আগের চ্যাপ্টার পার্ট 1 এর ভিডিওটা একটু খেয়াল করো, যে কোনো একটা উত্তল দর্পণ, এই উত্তল দর্পণে এটা যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আমি যদি কোনো রশ্মি নিই, সেই রশ্মিটা কি হবে, প্রতিফলনের পর এমন ভাবে বেরিয়ে যাবে যাতে মনে হবে রশ্মিটা কি করছে না, রশ্মিটা এক মিনিট, রশ্মিটা দেখে কি মনে হবে যে রশ্মিটা এমন ভাবে বেরিয়ে মনে হবে রশ্মিটা ফোকাস থেকে বেরোচ্ছে, তার রশ্মিটা এমন ভাবে বেরিয়ে যাবে যেন মনে হবে ফোকাস থেকে রশ্মিটা বেরিয়ে আসছে। তাহলে আমি যদি এমন কোনো রশ্মি পাঠাতে পারি এই রাস্তাটা দিয়ে, বলতো যে এই এইখান থেকে আলোটা শুরু করে যদি এই রাস্তাটা দিয়ে কোনো রশ্মিকে পাঠাতে পারি, তাহলে সে প্রতিফলনের পর আলোক রশ্মির প্রত্যাগমন নিয়ম অনুযায়ী এই রাস্তাটি দিয়েই ফিরে যাবে, তাই তো। সেই জিনিসটাই ঘটছে এখানে, যে প্রধান কোনো একটা রশ্মি যেটা ফোকাসগামী, ফোকাস অভিমুখী, ফোকাসগামী নয় ফোকাস অভিমুখী কোনো একটা রশ্মি, ঠিক আছে, কোনো একটি রশ্মি যদি আসে, তাহলে সেই রশ্মিটা কি হবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, উত্তল দর্পণে প্রতিফলনের পর। তাহলে এদিকেও যদি একটা, এবার দেখো এখান থেকে আমি মনে করো দেখো কি মনে করো, এটা যদি পেছন দিকে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এইটা হচ্ছে ফোকাস। এখন এই অভিমুখী যদি, এখন আর একটা রশ্মি যদি আমি নিই মনে করো, যেটা তোমার এই দিকেই যাচ্ছে, অর্থাৎ সেটাও যদি এই দর্পণটা না থাকতো, তাহলে দর্পণের ফোকাস বিন্দুটা যে জায়গায় অবস্থিত সেই জায়গায় গিয়ে দুটো মিলিত হতো। তাহলে এই রশ্মিটাও কি করবে, এই রশ্মিটাও কিন্তু দেখো তোমার প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, আলোক রশ্মি প্রত্যাগমন ধর্ম, তাই তো বলছি। অর্থাৎ তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হতো, তাহলে এই রশ্মিগুলো যে দুটো তোমার, যে রশ্মি দুটো প্রধান অক্ষে মিলিত হওয়ার কথা ছিল, প্রধান অক্ষে মিলিত হওয়ার কথা ছিল, তারা কি হলো, সমান্তরাল রশ্মি। এখন তাহলে একে অভিসারী রশ্মি বলার কারণ কি, কারণ অভিসারী কথার অর্থ হচ্ছে মিলিত হতে চায় এমন, তো মিলিত হতে চায় এমন, মিলিত হতে চায় এমন, ঠিক আছে। তাহলে মিলিত হতে চায় এমন রশ্মি, মিলিত হতে চায় এমন রশ্মিগুলো কি করছে, তাহলে অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে যদি তাহলে উত্তল দর্পণ, তাহলে এটা কোন দর্পণের ক্ষেত্রে হচ্ছে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, তাই না, উত্তল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে কি করছে,
অভিসারী রশ্মি, তাই না? এরা হচ্ছে অভিসারী, মানে মিলিত হতে চায় এমন অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ কি করছে না, সমান্তরাল রশ্মিতে পরিণত হচ্ছে, তাই না? সমান্তরাল রশ্মিতে পরিণত হচ্ছে। অভিসারী রশ্মি সমান্তরাল রশ্মিতে পরিণত। এটা তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে গেল। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ সমান্তরাল পরিণত হয়ে যায়। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, অবতল দর্পণ অপসারী রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিতে পরিণত হয়ে যায়। দেখো কোথায় লিখেছি এটা, দেখো। হ্যাঁ, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হলো, অবতল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ হলো সমান্তরাল রশ্মিতে পরিণত হয়ে গেল। আর যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে কি বলতে পারি, উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে অভিসারী রশ্মিগুলো সমান্তরাল রশ্মিতে পরিণত হলো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে অপসারী রশ্মি আর অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলনের নিয়ম উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে। আচ্ছা, চলো নেক্সট টপিক। এবার আসছে গোলীয় দর্পণে প্রতিফলনের পরে আলোক রশ্মির গতিপথ কি হবে তার কিছু নিয়ম আছে। ঠিক আছে, তো প্রথম নিয়ম হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরালে যাওয়া কোনো আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিকে যাবে। অর্থাৎ ছবিটা আঁকার চেষ্টা করি যে আমি অবতল দর্পণ নিয়েই প্রথম ছবিটা আঁকছি। এই দেখো অবতল দর্পণ এটা। আচ্ছা, এই অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালে যাওয়া কোনো আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে গেছে কোন আলোক রশ্মি, তাহলে প্রতিফলনের পর সে কোন দিকে যাবে আমরা কি জানি, ফোকাসের সংজ্ঞা অনুযায়ী কি প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হয় সেটাই ফোকাস বলে। তাহলে নিশ্চয়ই এই সমান্তরাল আসা এই রশ্মিটাও নিশ্চয়ই ফোকাস দিয়েই যাবে, তাই তো? একই রকম উত্তল দর্পণের ক্ষেত্রে কি পড়েছি, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো পড়েছি, হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে পড়েছি যে এই যদি একটা উত্তল দর্পণ হয় তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ প্রতিফলনে এক মিনিট, প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ কি হয় প্রতিফলনের পর কি হয়। আচ্ছা, দেখো এই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসা একটা রশ্মি, তাহলে এর প্রতিফলনের পর এমন একটি রাস্তা অবলম্বন করবে যেটাকে পিছনে বাড়ালে মনে হয় একটি নির্দিষ্ট বিন্দুতে যতগুলো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি নাও না কেন তারা এমন একটি প্রতিফলনের পর এমন একটি রাস্তা অবলম্বন করবে যাদেরকে পিছনে বাড়ালে একটি নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়। ঠিক আছে, যদি তাদেরকে পিছনে বাড়াও তবে এটা কিন্তু মানে আমরা কাল্পনিক রেখা কিন্তু এটা, ঠিক আছে, এটা কাল্পনিক, আমি লাল দিয়ে টেনে দিচ্ছি, এটা হচ্ছে কাল্পনিক রেখা। ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল রেখা, আলো রশ্মি কিন্তু এদিকে যায় না, আমরা কল্পনা করেছি যদি এই, তাহলে এই বিন্দুটা হচ্ছে কাল্পনিক বিন্দু। ঠিক আছে, দর্পণের পেছনে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর ফোকাস। তাহলে যে আলোক রশ্মিটা তোমার প্রধান অক্ষের সমান্তরালে এসেছে এই আলোক রশ্মি কি হবে, এমন ভাবে বেরিয়ে যাবে যে দেখে দেখে মনে হচ্ছে যে মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে। যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে উত্তল দর্পণে প্রতিফলিত হবে সেই আলোক রশ্মিটা প্রতিফলনের পর এমন একটি রাস্তা অবলম্বন করবে যেটা আহ, দেখে মনে হবে যে আলোক রশ্মিটা মুখ্য ফোকাস থেকে বেরিয়ে। ঠিক আছে, বেশ, চলো নেক্সট নিয়ম বল। নিয়মটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আরো বলে দিই, অবতল দর্পণের ক্ষেত্রে আহ, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যা আছে কি মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা প্রধান অক্ষের সমান্তরালে হচ্ছে এমন ভাবে বেরিয়ে যাবে যেন মনে হবে যে মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ তাকে পিছনে বাড়ালে মুখ্য ফোকাস থেকে সরলরেখাটা মিলবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কি বলছে। নেক্সট বলছে তাহলে এটা লিখে দিলাম কি যে এই আলোক রশ্মি তাহলে কি হলো, প্রধান অক্ষের সমান্তরালে যাওয়া কোনো আলোক রশ্মি কি হবে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাওয়া আলোক রশ্মি তাহলে এই রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে, অথবা এটা মনে রাখবে যে অবতল দর্পণ উত্তর, এটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে, এটা যেটা লেখা আছে এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। আরেকটি উচিত ছিল
ফোকাস দিয়ে যাবে বলবে, অথবা অথবা এটা অবলিক, অথবা এটাও হতে পারে যে এমনভাবে যাবে, এমনভাবে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে যেন মনে হবে প্রধান, সরি, মুখ্য ফোকাস, অর্থাৎ ফোকাস, ঠিক আছে? ফোকাস বললেই হবে। মনে হবে ফোকাস থেকে বের হচ্ছে, ফোকাস থেকে আসছে। অর্থাৎ পিছনে বাড়ালে, পিছনে কাল্পনিক রেখা টানলে, কি রেখা এটা? সরল রেখা। কাল্পনিক সরল রেখা টানলে তা মুখ্য ফোকাসে, মুখ্য ফোকাস গামী হবে। ঠিক আছে? বোঝা গেল? এটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আর এই জিনিসটা হচ্ছে কোনটা? এটা। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে নিয়ম। ঠিক আছে? চলো নেক্সট। এবার হচ্ছে যদি ফোকাস বিন্দু দিয়ে যাওয়া কোনো আলোকরশ্মি, অথবা ফোকাস অভিমুখী কোনো আলোরশ্মি, এটা ফোকাস বিন্দু দিয়ে হয়, আবার এটাও হতে পারে যে ফোকাস ফোকাস অভিমুখী, সব থেকে ভালো হবে ফোকাস অভিমুখী লেখা। ঠিক আছে? ফোকাস অভিমুখী কোনো আলোকরশ্মি, ফোকাস অভিমুখী আলোকরশ্মি কি হবে? দেখো, ফোকাস অভিমুখী আলোকরশ্মির ক্ষেত্রে কি হবে দেখো, এটা মনে করো আমি একটা অবতল দর্পণ নিয়েছি, ঠিক আছে? তো এটা তার প্রধান অক্ষ, এটা তার ফোকাস। তাহলে এই ফোকাস অভিমুখী কোনো আলোকরশ্মি, মানে এইদিকে ফোকাস দিয়ে যাবে, এই আলোকরশ্মিটা চেঞ্জ করি, কালার চেঞ্জ, কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এই দিকে যে আলোক রশ্মিটা গেছে, তাহলে কি আমরা কি জানি যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে সে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আর একটু আগে কি বললাম, অপসারী রশ্মিগুলো প্রধান অক্ষ থেকে, মুখ্য ফোকাস থেকে যদি কোনো অপসারী রশ্মি যায়, দুটো রশ্মি, তাহলে তারা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। তো দেখো, যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে সে যদি মুখ্য ফোকাস দিয়ে যায়, তাহলে তাহলে মুখ্য ফোকাস দিয়ে আসা কোনো রশ্মি, আলোক রশ্মি প্রত্যাগমন নিয়ম অনুযায়ী কোন দিকে যাবে? মুখ্য ফোকাস দিয়ে আসা কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে? দেখো সেটা লেখা আছে। তাহলে প্রধান মুখ্য ফোকাস দিয়ে আসা কোনো আলোক রশ্মি কি করবে? সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আচ্ছা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি করবে? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কি করবে? উত্তল দর্পণের ক্ষেত্রে করবে সেটা হচ্ছে, এই হচ্ছে উত্তল দর্পণ, এটা তার প্রধান অক্ষ, এদিকে কোটিং, এটা তার ফোকাস। তাহলে যে আলোক রশ্মিটা মুখ্য ফোকাস গামী, আমি কি বলেছি? যে আলোক রশ্মিটা মুখ্য ফোকাস গামী, ঠিক আছে, এই আলোক রশ্মি কি করবে? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আলোক রশ্মির প্রত্যাগমন ধর্ম একটু ভাবো, তাহলেই বুঝতে পারবে যে প্রধান অক্ষের সমান্তরালে কেন বেরিয়ে যাবে। কারণ প্রধান অক্ষের সমান্তরালে যে আসতো সে যদি এই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, তাহলে প্রধান এইদিকে যে আসছে সে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে।
আছে? তাহলে কি বলছে দেখো, ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাওয়া কোনো আলোক রশ্মির ক্ষেত্রে অর্থাৎ ফোকাস অভিমুখী কোনো আলোক রশ্মির ক্ষেত্রে তাহলে প্রতিফলনের পর কি হবে না, সে এই রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট স্লাইড কি বলছে দেখো। নম্বর বলছে বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া কোনো আলোক রশ্মি বা বক্রতা কেন্দ্রগামী কোনো আলোক রশ্মি, বক্রতা কেন্দ্র অভিমুখী, বক্রতা কেন্দ্র অর্থাৎ বক্রতা কেন্দ্রাভিমুখী, বক্রতা কেন্দ্রাভিমুখী যে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের দিকে আসছে সেই আলোক রশ্মিটা কি হবে দেখো। অবতল দর্পণ একটা নিলাম এখানে, অবতল দর্পণের ক্ষেত্রে যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এখন এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে F। এখন যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে এখানে পড়ে তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে আমি বলতে পারি সি থেকে মনে করো এম বিন্দুতে যদি পড়ে তাহলে সি থেকে এম, এই সি এম এই যে বক্রতা ব্যাসার্ধ, আর এই খুব ছোট্ট জায়গায় যেহেতু পড়ছে, ছোট্ট জায়গায় এই দর্পণটা সরল রেখার মতো কাজ করবে, আর সেই অংশটুকু আমি বলতে পারি সেই অংশটুকু খালি থেকে নাহলে রশ্মি মনে হয়ে যাচ্ছে আবার, এই যে ছোট্ট জায়গাটা নিচে এই ছোট্ট জায়গাটুকু দর্পণটা সমতল, মানে আমি যদি এখান থেকে জুম করি এই জিনিসটাকে যদি আমি জুম করি এখানে, এটা দেখো জায়গাটুকু মানে এরকম দর্পণের মতো লাগে, ছোট্ট একটা সমতল দর্পণের মতো লাগে। এবার দেখো আবার এইটাই যখন এই জায়গায় কোনো স্পর্শক আঁকা হবে, সেই স্পর্শকটাই খুব ক্ষুদ্র জায়গায় সে একটা সরল রেখা হবে, অর্থাৎ এই ছোট্ট জায়গায় লাল লাইনটা টেনেছে এটা স্পর্শকের মতো কাজ করছে এই এই বিন্দুতে, যে আলোক আপাতন বিন্দুতে স্পর্শকের মতো কাজ করছে। আর যে কোনো তোমরা ক্লাস টেনেই একটা উপপাদ্য পড়েছো, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পড়বে বা পড়েছো, যে কোনো ব্যাসার্ধ তার স্পর্শকের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণ করে। কত কোণ করে? 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এক্ষেত্রে আলোক রশ্মির লম্ব আপাতন ঘটছে, আলোক রশ্মিটার কিন্তু লম্ব আপাতন ঘটছে, আর লম্ব আপাতনের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মির কোনো রকম বিচ্যুতি ঘটে না, সেই রাস্তাতেই ফিরে চলে আসে। অর্থাৎ এই আলোক রশ্মিটা কি করবে, এই আলোক রশ্মিটা এই রাস্তা দিয়েই, ঠিক আছে, একই জিনিস উত্তল দর্পণের ক্ষেত্রেও হবে। কি হবে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রেও আমি বলতে পারি এই যদি একটা উত্তল দর্পণ হয় যার এটা হচ্ছে পেছনে কোটিং আছে, এবার এইটা হচ্ছে প্রধান অক্ষ, তার পিছনে থাকে এফ উত্তল দর্পণ যেহেতু, আর তার পিছনে থাকে সি। এখন কোনো একটা আলোক রশ্মি, কোনো একটি আলোক রশ্মিকে আমি নিলাম এরকম, সে যেতে চাইছে মুখ্য বক্রতা কেন্দ্র দিয়ে চাইছে, বক্রতা কেন্দ্র দিয়ে যেতে চাইছে, তাই না? বক্রতা কেন্দ্র দিয়ে কিভাবে যেতে চাইছে দেখো, বক্রতা কেন্দ্র দিয়ে যেতে চাইছে, বক্রতা কেন্দ্র দিয়ে যদি সে যেতে চায় তাহলে রশ্মির প্রত্যাগমন ধর্ম কি বোঝায়। এবার দেখো আমি যদি এই সরলরেখাটা টানি, দেখো একই জিনিস আমি যদি এইখানে ছোট্ট আপাতন বিন্দুতে ছোট্ট একটা যদি লাইন টানি, খুব ছোট্ট, তাহলে দেখো, এবং আরেকটা লাইন যদি আমি এদিকে বাড়িয়ে দিই, আরেকটি লাইন যদি আমি এখানে বাড়িয়ে দিই, দেখো এটার এই রাস্তার কাল্পনিক লাইন যদি আমি একটা সরলরেখা যদি বাড়িয়ে দিই, কাল্পনিক সরলরেখা যদি একটা আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, কাল্পনিক সরলরেখা আমি যদি একটা নিই, দেখো কাল্পনিক সরলরেখাটা যেটা নিয়েছি সেটা দেখো বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই যে লাল সরলরেখাটা নিলাম আর এই যে ছোট্ট পাড়া লাল অংশটা নিয়েছি, এরা কি পরস্পর সমকোণে থাকবে, পরস্পর সমকোণে থাকবে। তাহলে এদের ক্ষেত্রে তাহলে আবার এইটা তো একই সরলরেখা, তাহলে এই দিকটা যদি সমকোণে থাকে তাহলে এই দিকটাও সমকোণে থাকবে, তাই না? এইখানটাও সমকোণে, অর্থাৎ এই সরলরেখাটাও লম্বা আপাতন, সেই একই কেস এই দিকটাতেও বলতে পারি। আর লম্বা আপাতনের ক্ষেত্রে কি হবে, সরলরেখাটা কি হবে বলো, সরলরেখাটা ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম এদিকেই ফিরে যাবে। ঠিক আছে, চলো তাহলে কি বলতে পারি, যে বক্রতা কেন্দ্রাভিমুখী কোনো আলোক রশ্মি প্রতিফলনের পর একই পথে ফিরে যায়, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়েই চলে যায়, তবে এটা বক্রতা কেন্দ্র দিয়েই চলে যায় কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে নয়, এই জায়গাটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে নয়, এটা কিন্তু শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি করবে, যে একই পথে ফিরে যায়, শুধু বলা যাবে একই পথে ফিরে যায়, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, তাই না?
অবতল দর্পণের ক্ষেত্রে বলা যায় মাত্র একই পথে যে যায় এটুকুই বলবে। ঠিক আছে? কেননা উত্তল দর্পণের ক্ষেত্রে একমাত্র সেই বক্রতা আ কেন্দ্র দিয়েই ফিরে যাবে কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে সেটা যাবে না। ঠিক আছে? চলো অবতল দর্পণে দেখে মনে হবে বক্রতা কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। তাই না? ওকে। তো এই ৩ টি ছিল আলোকরশ্মির উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রতিফলনের ৩ টি নিয়ম। যে ৩ টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ টি নিয়ম খুব ভালো করে বুঝবে কারণ এই ৩ টে নিয়মকে কাজে লাগিয়েই পরবর্তীতে তোমরা আ আগামী ক্লাসে দেখবে আগামী পরের দিনের ক্লাসে, তারপরের দিনের ক্লাসে আমরা দর্পণের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় গোলীয় দর্পণের সাহায্যে যে আ সমশিষ্য, নবশিষ্য, সৎবিম্ব না অসৎবিম্ব, আ আকারে বড় না আকারে ছোট অর্থাৎ বিবর্ধিত নাকি সংকুচিত এইগুলা পড়বো। এই নিয়মগুলাকে কাজে লাগিয়েই কিন্তু করতে হবে। ঠিক আছে? তার জন্য এই নিয়মটা একদম খুবই বুঝে পড়বে, ছবি সহ পড়বে। খুবই ইম্পোর্টেন্ট এই নিয়ম। ঠিক আছে? ভালো করে পড়ো। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি চেষ্টা করব কমেন্ট বক্সেই সেই তোমার সেই কনফিউশন দূর করা। যদি সম্ভব না হয় তোমাদের যদি বুঝতে তাতেও অসুবিধা হয়, তো আমি নেক্সট ভিডিওতেও আলোচনা করে দেবো তোমাদের সেই সমস্যা নিয়ে। তো অবশ্যই কমেন্ট করবে যদি অসুবিধা থাকে। আর অবশ্যই খুব ভালো করে পড়বে। আচ্ছা। তো চলো আজকে পার্ট 2 এর এখানেই এন্ড করা হলো। আচ্ছা, তো পার্ট 3 র জন্য তোমাদেরকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। আশা করছি আগামীকাল অর্থাৎ ২৮শে জুন তোমরা পার্ট 3 পেয়ে যাবে টেন্টেটিভ। তো ততক্ষণে তোমরা স্টে টিউনড। ওকে? চ্যানেলে নজর রাখো অথবা নোটিফিকেশনটা অন করে যারা সাবস্ক্রাইব করেছো অথচ নোটিফিকেশন অন করোনি তাদেরকে বলছি নোটিফিকেশন অন করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো যাতে ঠিকঠাক সময়ে যা তুমি ভিডিওটা পেয়ে যাও। ঠিক আছে? ওকে? তো যদি ভিডিওটা দেখে তুমি এতক্ষণ দেখেছো তো আশা করি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আ যেন লাইক করবে এবং এ তোমাদের মতো আরো অনেকে দেখতে পায় তার জন্য অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো ভালো কোনো সাজেশন থাকে বা তোমাদের কনফিউশন থাকে তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে। ঠিক আছে? এবং সবশেষে বলব অবশ্যই যেন সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।